আসতেন? সরবি নাকি তোর মাকে ডাক দিব? মা অসুস্থ, কথা বলতে পারবে না, এখন চলে যান। সর বলতেছি। না। এই বলে শোভনা সাব্বিরকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো। সাব্বির মুখের দিকে তাকিয়ে একটা ভেংসি মারলো। সাব্বির মার কাছে চলে আসলো। সাব্বির সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। শোভনা সাব্বিরের মাকে ডাক দিল। আন্টি, আপনার বলে শরীর ভালো না? সুবর্ণা মা, তুমি আসছো? গতকাল রাত থেকে শরীরটা ভালো যাচ্ছে না, কি হয়েছে? মনে হয় জ্বর আসছে। শোভনা সাব্বিরের মার কপাল ধরে তাপমাত্রা চেক করতে লাগলো। আপনার তো অনেক জ্বর, ওষুধ খেয়েছেন? না, সাকিবের আব্বা আসার সময় নিয়ে আসবে। আঙ্কেল কখন আসবেন? রাতে। এতক্ষণ অপেক্ষা করবেন? দাঁড়ান, আমি সাকিবকে পাঠাচ্ছি ওষুধ আনতে। তুমি কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? আন্টি, এখন ওষুধ না খেলে জ্বর আরো বাড়বে। এই বলে শোভনা সাব্বিরের রুমে আসলো। এসে সাব্বিরের রুমে টোকা দিয়ে ভেতরে ঢুকে পড়লো। আসবো দেখি সাব্বির ট্রাউজার আর গেঞ্জি পরে রেডি হচ্ছে। শোভনাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়লো। বলল, আপনি এখানে কেন? কোথায় যাওয়া হচ্ছে? ফুটবল খেলবো। কোথায়? ওই সামনে একটা মাঠ আছে না, ওইখানে আমার বন্ধু সামিদের সাথে। ওইখানের পোলাপান কিন্তু ভালো না। সেই চিন্তা আপনাকে করতে হবে না। আর আপনি আমাদের বাসায় কি করেন? আপনার মতলব তো ভালো ঠেকছে না। তোর মার শরীরে অনেক জ্বর, আমি কয়টা ওষুধের নাম বলছি, ওই ওষুধগুলো কিনে দিয়ে যা। বলেন, নাম বলেন। শোভনা ওষুধের নাম বলল। সাব্বির সেগুলো নোট করলো মোবাইলে। শোভনা বলল, আর আসার সময় একটা স্যুপ নিয়ে আসিস। মরিয়ম কোথায়? মনে হয় ছাদে গিয়েছে খেলতে। ওকে, যা, এই ওষুধগুলো নিয়ে আস, এইগুলো দিয়ে তারপর খেলতে যা। ওকে। এই বলে সাব্বির চলে গেল। কিছুক্ষণ পর ওষুধ আর স্যুপ নিয়ে আসলো সাব্বির। সাব্বির বলল, আপনি এত ভালো হলেন কবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই আপনার কোনো কুমতলব আছে। আমি তো সব সময় ভালোই ছিলাম, তুই শুধু আমাকে বুঝলি না। তুই না বলে খেলতে যাবি, যা, পারলে মরিয়মকে ডাক দিয়ে যা। এই বলে সাব্বির দরজা লাগিয়ে দিল। শোভনা প্রথমে স্যুপটা রান্না করলো। রান্না করে সাব্বিরের মাকে খাইয়ে দিল। তারপর ওষুধ খাওয়ালো। শোভনা বলল, আজ যদি আপনার ছেলের বউ থাকতো তাহলে আপনার এত কষ্ট করতে হতো না। তা তুমি ঠিক বলেছ মা, কিন্তু এই বলদের কে বিয়ে করবে? পরীক্ষার রেজাল্টও ভালো না, না পাবে কোনো চাকরি। হ্যারে নিয়ে খুব টেনশনে আছি। হ্যারে কত বলি ভালো করে পড়াশোনা করতে, কিন্তু কে শুনে কার কথা? বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যারে কে বিয়ে করবো? চাকরি নিয়ে টেনশন করতে হবে না, আমার ব্যাংকের কোনো এক পোস্টে তারে ঢুকিয়ে দেবো, সমস্যা নেই। ওকে মা, সেটা পরে দেখা যাবে। এখন শরীরটা কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো। আন্টি, তাহলে আমি যাই। বসো, আর একটু পরে যাও। ওকে। মা, তোমাদের ব্যাংক থেকে কি লোন নেওয়া যায়? লোন নিয়ে কি করবেন? তোমার আঙ্কেল একটা ফ্ল্যাট কেনার চিন্তা করছে। এভাবে আর কত অন্যের বাসায় ভাড়া থাকবো, তাই একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছে। কিন্তু ফ্ল্যাট কিনতে যে টাকা লাগে তা এখন তোমার আঙ্কেলের কাছে নাই। 10 লক্ষ টাকার মতো শর্ট পড়ে। এখন তোমার আঙ্কেল ভাবতেছে ব্যাংক থেকে টাকা লোন নেবে। লোন দেওয়া যাবে, এই বিষয়ে আমি আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে, তুমি আঙ্কেলের সাথে কথা বললো, অনেক উপকার হবে। আপনি কোনো টেনশন করিয়েন না, আমি আঙ্কেলের সাথে কথা বলতেছি। ওকে, যাও, যাওয়ার সময় মরিয়মকে ডাক দিয়ে যেও। ওকে। শোভনা ঘর থেকে বেরিয়ে যায়। এমন সময় আবার সাব্বিরের সাথে দেখা। সাব্বিরকে দেখে শোভনা ভেঙচি মেরে বলল, আমাকে ওই দিন নোংরা ভাষায় গালিগালাজ করছিলি না, সেই বিচার তোর করতেছি, কিছুদিন অপেক্ষা কর। কি গালিগালাজ করছি? যেটা সত্যি সেটাই তো বললাম। আবার এর শাস্তি আমি তোকে নিজ হাতে দিব। দেখবো নে, প্লিজ আমাদের বাসায় আইসেন না। আসবো না কেন? 100 বার আসবো। জানতো এখান থেকে। তোর মা বলছে মরিয়মকে ডাক দিতে। এই বলে মুখ ভেঙচি মেরে চলে আসলো সুবর্ণা। সুবর্ণা বাসায় এসে ভাবলো কাজ অর্ধেক হয়ে গেছে, এখন শুধু প্রস্তাব দেওয়া। আগে নিজে দিব, পরে আব্বার হাতে দেয়াবে। আমি সুবর্ণার আচরণ কিছুই বুঝতে পারছি না। ভাবছিলাম ওই দিন যে অপমান করলাম, তারপর থেকে আর আমাদের বাসার ত্রিসীমানাই দেখব না। এখন দেখছি সে সারাক্ষণ আমাদের বাসায় থাকে। কি মুশকিল না করি আসতে, তারপরও বেহায়ার মতো বলে আসবে। আসলে আসুক, তাতে আমার কি। এদিকে আমার পরীক্ষা চলছে। পরীক্ষা কেন জানি ভালো হচ্ছে, মনটাও খুব ভালো। রাতে আমরা সবাই একসাথে বৈশা খাইতেছি। মা বলল, তোর আব্বা একটা ফ্ল্যাট কিনতেছে।
কোথায়? ওই যে সামনে দেখছোস না, একটা নতুন বাড়ি হচ্ছে, ওটাতে। বাড়ি বানানো প্রায় কমপ্লিট, আর বোধহয় 2-3 মাসের মতো লাগবে। কিন্তু টাকা? টাকা কিছু শর্ট পড়ে, সেই টাকা ব্যাংক থেকে লোন নিব। পাশের বাড়ির সুবর্ণার সাথে কথা বলছি, ও বলছে তাদের ব্যাংক থেকে দেয়া যাবে। লোন নেওয়ার কি দরকার? দেশের বাড়ি থেকে জায়গা বিক্রি করলেই তো হয়। ওই একই, দেখা যাক। আগে সুবর্ণার সাথে কথা বলি, দেখি কি বলে। বুঝে হয় নেব, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। আমি ভাবলাম ভালোই হবে, নিজেদের একটা পার্মানেন্ট বাসা থাকলে কিছুদিন পর পর বাসা চেঞ্জ আর ভালো লাগে না। আমি খেয়ে দিয়ে রুমে এসে পড়তে বসলাম। পরীক্ষা খুব ভালো করতে হলো। পরদিন পরীক্ষা দিয়ে আসার সময় নিলয় ভাইয়ের সাথে দেখা। নিলয় ভাই বলল, সাকিব, কি খবর? কেমন আছো? জি ভাই ভালো। ইদানিং দেখতাছি সুবর্ণা তোমাদের বাসায় খুব আসা যাওয়া করতেছে, কারণটা তুমি জানো? না ভাই, মার সাথে দেখা করে ব্যাংক সম্পর্কে কি যেন কথা, এগুলো তেমন কিছু জানি না। ওরে বেশি প্রশ্রয় দিও না, তোমার জীবন শেষ করে ফেলবে। কিন্তু ভাই, আমি শুনলাম আপনার সাথে তার বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়ে দেখি হলো না। আরে ওই মেয়েটাকে কে বিয়ে করতে যাবে? সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। সে এত পরিমাণ জ্বালিয়েছে আমারে, তা বলে শেষ করা যাবে না। আমি ভাবছিলাম বিয়ের পর জানি আমার কি করবে, সেই ভাই আমি তাকে বিয়ে করি নাই। কিন্তু ভাই, আমরা তো শুনলাম বয়স বেশি হওয়ার কারণে আপনি তাকে বিয়ে করেননি। সেটাও একটা কারণ আছে, কিন্তু সে আমাকে খুব প্যারা দিত। কিন্তু তার কাছে আপনি সারা জীবন ঘৃণার পাত্র হয়ে থাকবেন। আরে ছোট ভাই, জীবনে এরকম সমস্যা কিছু আসবেই, সেটা কোনো প্রবলেম না। তোমাকে আমি একটা সাজেশন দেই, তাকে সবসময় এড়িয়ে চলবা, না হলে তোমার জীবন শেষ করে দিবে। ওকে ভাই। আমি বাসায় আসলাম, এসে দেখি সুবর্ণা মার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। আমি আমার রুমে চলে আসলাম। নিলয় ভাইয়ের কথাগুলো মনে পড়ছে। সে খুব প্যারা দেয়, সেটা ঠিক, কিন্তু বয়স কোনো ফ্যাক্টর না। আমি বুঝতে পারছি না সুবর্ণা চাচ্ছেটা কি। সারাক্ষণ মার সাথে থাকে। দূর, সেসব দেখে লাভ নাই। আমি আমার মতো থাকি। পরীক্ষা শেষ হলো, পরীক্ষা সবগুলো ভালো হলো। মনটাই অন্যরকম লাগছে। কলেজ থেকে ছুটি পাওয়া গেছে। এখন ভাবছি কিছুদিন শান্তি মতো রেস্ট করতে পারবো আর ঘুরতে পারবো। পরীক্ষা যেদিন শেষ করলাম, পরদিন আব্বা এসে বলল, কিরে, তোর তো পরীক্ষা শেষ, যা তো গ্রামের বাড়ি থেকে ঘুরে আস। কেন, সেখানে কোনো কাজ আছে? জমিগুলো দেখে আসবি। মোট কতটুকু জমি আছে সেগুলো মাপতে হবে, আর হিসেব করতে হবে কত লক্ষ টাকা জমি আছে। ফ্ল্যাটের জন্য টাকা বের করতে হবে। তাই চিন্তা করলাম জমিটুকু বিক্রি করে ফেলি। কখন যাব? এখন চলে যা, আজকে সারা রাত থাইকে পরের দিন সন্ধ্যায় সেখান থেকে রওনা দিস। ওকে। আমি রেডি হয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শোভনা পরের দিন ঠিক করলো সাব্বিরের মাকে বলবে। রীতিমতো দুপুরের পর শোভনা সাব্বিরদের বাসায় এসে হাজির। সাব্বিরের মা দেখে অনেক খুশি হলো। শোভনা বলল, এই নিন আন্টি। শোভনা আসার সময় শুটকি ভর্তা করে নিয়ে আসছিল। সাব্বিরের মা দেখে খুব খুশি হলো। শোভনা বলল, আন্টি, একটা কথা বলার ছিল, কিন্তু সাহস হচ্ছিল না। সাহসের কি আছে? তুমি তো আমার মেয়ের মতোই, বলো কি বলবা। কি করে যে বলি। আরে বলো তো, লজ্জার কি আছে? আন্টি, সাকিবকে আমি বিয়ে করতে চাই। আন্টি শোভনার এমন কথা অপ্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণ শোভনার মুখের দিকে তাকিয়ে থাকে। শোভনা বোকার মেয়ের মতো মাথা নিচু করে বসে রইল। সাব্বিরের মা বলল, কিন্তু মা, সাকিবের তো বিয়ের বয়স হয় নাই। আন্টি, ওর বয়স কত? 22 হবে হয়তো। আন্টি, বিয়ে করার একদম পারফেক্ট। কিন্তু মা, সে এখনো পড়াশোনা করে, তোমাকে কি খাওয়াবে? তোমাকে খাওয়াবে কি? আর কবে না কবে চাকরি পায়, তার কোনো ঠিক ঠিকানা আছে? আন্টি, আমি চাকরি করি, সেসব টেনশন আপনাকে করতে হবে না। কিন্তু মা, আসল কথা হলো সে তোমাকে পছন্দ করে কিনা। সে যদি তোমাকে পছন্দ করে তাহলে আমাদের বিয়ে দিতে প্রবলেম নাই। আন্টি, তার পছন্দ দিয়ে আমার কোনো কিছু আসে না। পছন্দ হলো আপনাদের হাতে। আপনি আর আঙ্কেল যদি হ্যাঁ বলে দেন, তাহলে সে কখনোই না করতে পারবে না। তারপরেও তার পছন্দ দেখা উচিত না? শোভনা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আন্টি প্লিজ না করেন না। আব্বা কার কাছে জানি বিয়ে দেয়, তার কোনো ঠিক ঠিকানা নাই। এমনও হতে পারে আমার সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। প্লিজ আন্টি, না করেন না। শোভনার চোখের পানি দেখে সাব্বিরের মা এসে শোভনাকে জড়িয়ে ধরলো। শোভনা সাব্বিরের মাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। সাব্বিরের মা বলল, কেঁদো না মা, কেঁদো না। এর জন্য কাঁদতে হবে? আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো। শোভনার চোখের পানি মুছে বলল,
প্লিজ আন্টি না কইরেন না। আপনি তো আমার মায়ের মতো। আপনি কি আপনার মেয়ের এমন কষ্ট সহ্য করতে পারতেন? সুবর্ণা, আমি তো বলছি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো, আর সাকিবকে জিজ্ঞেস করি তার কি মত। প্লিজ আন্টি, সাকিবকে এই সম্পর্কে কিছু বলবেন না। কেন? আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। আমি এটা করতে পারবো। সে তোমাকে বিয়ে করবে, তার মত অবশ্যই থাকতে হবে। না আন্টি, তাকে প্লিজ বলবেন না। আপনি আর আঙ্কেল রাজি থাকলেই হবে। ওকে, তোমার আঙ্কেলকে জিজ্ঞাসা করে দেখি। আন্টি প্লিজ না কইরেন না। আন্টি আপনার পায়ে পড়ি। আরে কি করছো? ওকে, তুমি আগামীকাল তোমার বাবা আর মাকে নিয়ে আমাদের বাসায় এসো। ওকে তাহলে আন্টি আমি এখন যাই। ওকে। শোভনার খুশি ধরে না। সাব্বিরের মা ম্যানেজ করে ফেলেছে, এখন শুধু সাব্বিরের বাবা হ্যাঁ বললেই হলো। সাব্বির তুই রেডি থাক, তোর খবর আছে। এই সবগুলোর বিচার করব বাসর রাতে। পরের দিন যখন দেখলো সাব্বির পরীক্ষা দিয়ে বের হচ্ছে, তখন শোভনা তার মা আর বাবাকে নিয়ে সাব্বিরদের বাসায় হাজির। শোভনার বাবাকে শোভনা আগে থেকেই সবকিছু বলে রেখেছিল। ভেতরে ঢুকে সালাম দিল শোভনা। আঙ্কেল কেমন আছেন? জি ভালো। আঙ্কেল আমার আব্বা আর আম্মু। ভিতরে আসেন, ভিতরে আসেন। শোভনা আর শোভনার বাবা আর মাকে নিয়ে ভিতরে ঢুকলো। সাবির মা সবাইকে হালকা নাস্তা দিল। শোভনার আব্বু বলল, আমার মেয়েটা আপনার ছেলেকে বিয়ে করতে চায়, আপনার কি মত? সাকিবের মা আমাকে রাতে এই বিষয়ে বলেছে। এখানে আমার কি বলার আছে? বিয়ে করবে ওরা দুজন, ভবিষ্যতে সংসার করবে ওরা, এখানে আমি কি বলবো? এক্ষেত্রে সাকিব যদি রাজি থাকে, সাকিবের যদি সুবর্ণাকে পছন্দ করে, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সুবর্ণা চাচ্ছে সাকিবকে না বলে বিষয়টা শেষ করতে। না, আমি সাকিবের মত না নিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। পরে কোনো সমস্যা হলে সাকিব দুষবে আমাদের। আরে থাক না, সমস্যা হবে কেন? সুবর্ণা মা তো খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে সেটা তো জানি, এই সমাজ তার মতো ভালো মেয়ে পাওয়া মুশকিল। কিন্তু সাকিবের তো একটা মত প্রকাশের স্বাধীনতা আছে, তাকে অবশ্যই বলতে হবে। আপনি বললে সাকিব কখনোই না করতে পারবে না। জানি না করতে পারবে না,